এগুলো প্রত্যেকটা, আই রিপিট, প্রত্যেকটা অবৈধ হবে। আমি নিঝুম মজুমদার যদি জীবিত থাকি এটা অবৈধ হবে। আপনি আপনি চোখটা বন্ধ করে আপনি নিশ্চিত থাকতে পারেন। ইলেকশন অবৈধ, এই সরকার গ্রহণ অবৈধ, এবং এদেরকে আইনের কাঠগড়াতে দাঁড়াতে, এটার জন্য আপনাকে একেবারেই ধরেন, আপনি যদি মনে করেন যে দুধ আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, এটা আপনার উপর দিয়ে গেছে তাই বলছেন, একেবারে বাদ দেন না। আপনি জাস্ট আমাদের পঞ্চম সংশোধনীর রায় দেখেন, আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, আমাদের 16th অ্যামেন্ডমেন্ট দেখেন, 8th অ্যামেন্ডমেন্ট দেখেন, আমাদের দেশের রায় সাপোর্ট করে না এই ঘটনা। কারণ আমার যে ঘটনাটা, আমার যে এন্ট্রিটা, এটাই অবৈধ। আমার ওই এন্ট্রির পর ধরেন আমি কোন একটা সিনেমা হলে আমি অবৈধভাবে অনুপ্রবেশ করেছি, ট্রেসপাসার, আমার বিচার তো শুরু হবে ট্রেসপাসার থেকে। আমি ওই সিনেমা হলে ঢুকে মঞ্চে গিয়ে আমি ব্রেক ড্যান্স দিলাম কিনা, আর আমার নাচ কেমন হলো, আমার কোন নাচ হওয়ার পরে আমার কোন নাচ ভালো হয়েছে, ওই আলোচনা তো ভাই অনেক পরে। আমি যে সিনেমা হলের গেটটা ভেঙে ঢুকলাম, আমার বিচার তো শুরু হবে ওইখান থেকে। একটা মানুষ একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই দেশকে লিড দিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তাকে নিয়ে প্রাউড করতে পারি না। আমি আর ব্যারিস্টার মঞ্জু ভাই আমার সিনিয়র, আমরা দুজন ওভাল স্টেডিয়ামে গেছি, খেলা দেখছি, ভারত বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ দেখছি, বাংলাদেশ 87 রানে অল আউট হয়ে গেছে। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ঘটনা। মন্টন খুব খারাপ, তো ওই পার থেকে ভারতীয়রা চিৎকার করছে ভারত মাতা কি, ওইখানে একদল বলছে জয়, যে স্লোগানটা দেয়, তারপরে বন্দে মাতরম তারা বলছে, এটা তাদের স্লোগান বলছে। এগুলো দেখে গ্যালারিতে একদল জোরে চিৎকার দিয়ে উঠলো জয়, আরেকজন বললো বাংলা। পেছন থেকে 4টা ছেলে, আমরা তখন বসে আছি, ইতা খিতা ইতা ইতা খিতা মাত মারে রে, বাংলাদেশ জিন্দাবাদ। ও তখন সে বলল বাংলাদেশ জিন্দাবাদ। আমি তখন বললাম যে এই কি, স্টেডিয়ামের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আপনি আমাকে বাংলাদেশের কথা জিজ্ঞেস করলেন না, আপনি আমাকে আর কখনো বাংলাদেশের কথা জিজ্ঞেস করবেন না। আমি মুহূর্তেও তা সহ্য করতে পারি না। এই হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটির একটি উদাহরণ বাড়ি ভাই। এইটা তো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কোথায় যেন একটা সুর এই রাষ্ট্রের কেটে গেছে। একটা বড় পার্টি এই দেশে নাই, তার নেতাকর্মীরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আছে তাদের কেউ বিভিন্ন জায়গাতে লুকায়িত, তাদের আদালতে কারাগারে বন্দী। অর্থাৎ এই রাষ্ট্রটা একটা সাধারণ তরুণী হিসেবে আপনি তো মনে করেন যে এই রাষ্ট্রটা আমরা সবাই মিলে একটা সুষ্ঠুভাবে চালাবো। ইউরোপকে যেমন দেখি, আমেরিকাকে যেমন দেখি, ন্যূনতম আমি যে রাষ্ট্রে আছি এখন এই মুহূর্তে, ভিজিট করছি ইন্ডিয়া, নেপাল, অ্যাটলিস্ট আপনি এটা ডিজার্ভ করেন। স্বাধীনতার 55 বছর বয়সে এসে আপনি ডিজার্ভ করেন যে আমাদের আসলে এখন মঙ্গল গ্রহে আমরা কয় তারিখে যাব, এটাই হওয়া উচিত ছিল আমাদের আলাপের বিষয়। আপনি দুর্ভাগা, এই আলাপটা আপনি করতে পারছেন না, এখনো আপনি লড়াই করছেন মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে। কিন্তু প্রিয় তরুণ এবং তরুণী, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেব, আজকে আপনি 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে এসে যেই আফসোসের দীর্ঘ নিঃশ্বাস আপনার বুক পেয়ে আপনি ছেড়ে দিচ্ছেন এই বাতাসে, এটির সূচনা করেছে বিএনপি। 21শে অগাস্ট গ্রেনেড হামলা এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা, সেইখানে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে বিএনপি আমাদের রাজনীতির জিওগ্রাফিকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। যে আপনি যদি ভুল ক্রমে মনে করেন যে আপনি জামাতকে ঘৃণা করেন, যে বিএনপির একটা ভোট দিয়ে আসি, বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি একটা শাস্তি দিতে চান, যাই মির্জা আব্বাসকে একটা ভোট দিয়ে আসি, ধরেন আপনার মাথাতে এটা আসলো, যাবেন না। কেন যাবেন না জানেন? আপনার একটি ভোট হচ্ছে
আপনার একটা স্বাক্ষর। কিসের স্বাক্ষর জানেন? আপনার মৃত্যুদণ্ড নির্ধারিত হয়ে গেছে, আপনি সেখানে সম্মতি দিয়ে আসলেন। যদি আপনাকে কোনো না কোনো ভাবে বাধ্য করে যেতে, যদি যান, তাহলে ব্যালট পেপারে দিয়ে লিখে আসবেন, ভোটের বাক্স লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। নির্বাচন নিয়ে একটা প্রেডিকশন করলেন তো, কি করবেন? ভোট করতে পারেন? আপনি যে এখনো পর্যন্ত মানে একটা ন্যাচারাল হিসাবের মধ্যে আছেন, এইটা আমার জন্য বিস্ময়কর মনে হয়। শুনুন, ইলেকশনে যদি 20% ভোট পড়ে, 30% ভোট পড়ে, আপনাকে তো 30% দেখাবে না। আপনি যেই সরল জায়গা থেকে প্রশ্ন করেছেন, যে আমি যখন এই ধরনের একটা সিচুয়েশনে প্রশ্ন করি যে ইলেকশন কি সুষ্ঠু হবে, ইলেকশনে কি এত % ভোট পড়বে, এগুলো তো প্রত্যেকটা ম্যানমেড, আপনার নির্ধারণ করা আছে। অর্থাৎ সে তাকে গৌরবান্বিত করবার জন্য একটা, যেমন আমার কাছে একটা রিপোর্ট এসেছে 75% ভোট কাস্টিং দেখাতে হবে, তাই না? আপনার দেখাতে হবে প্রচুর মানুষ ভোট দিয়ে গেছে। না, ওইটা এখন আপনি যখন নিজের থেকেই বলবেন যে এত % ভোট হবে, আপনি কিভাবে জানেন? মানে ওরা যখন এটা বলছে আর কি। ফলে মানে ভাই, আপনি যখন বলছেন যে কত % ভোট হতে পারে বলে নিঝুম আপনি প্রেডিকশন করেন, তখন আমি বুঝতে পারি যে আপনি আপনার একটা সরলতার স্ট্যান্ড পয়েন্ট থেকে একটা নিরপেক্ষ অবস্থান জানতে চান। তো সিচুয়েশন তো ওটি নয়, সিচুয়েশন তো ওইটা না। আসলে সিচুয়েশন হচ্ছে একটা মার্ক সেট করা আছে, ওইটা দেখানো হবে, ওইটা আমরা জানি। ফলে আমরা যে এই প্রেডিকশনটা করব, এই প্রেডিকশনটাই এক ধরনের মকারি হয়ে যাচ্ছে আমাদের। অর্থাৎ আমরা আমাদের অজান্তে এই সিলেকশনকে এক ধরনের ট্যাসিট, বা বাংলাতে যেটাকে আমরা বলি মৌন বৈধতা দিচ্ছি। আমি তো এটাকে বৈধতা দিচ্ছি না, আমি বরঞ্চ এই পিঠ চুলকাচুলকির যে আসর, হ্যাঁ, আমরা যে গানের আসর, মেলার আসর, এটার নাম দিয়েছি পিঠ চুলকাচুলকির আসর। মামু, আপনি আমার পিঠ চুলকান, ভাইগনা আমি আপনার পিঠ চুলকাই, ব্যাপারটা ঠিক ওইরকম। তো আমরা আর মামুরা পিঠ চুলকাচুলকি করবে কে? আমাদের নোয়াখালীর ভাষাতে কয় হিট খাইজাই দিছে। তো কে কার হিট খাইজাই দিছে, ওইটা ওইটা হিসাব করে কোনো লাভ নাই পারি ভাই। আওয়ামী লীগের ভোট নিয়ে বলেন। আওয়ামী লীগের ভোট কত % আছে বা কি অবস্থা এই ধরনের মানে আমি কিন্তু মোটামুটি বলা যায় যে মানে প্রচুর মানুষকে এটা জিজ্ঞেস করি, এবং আমি চেষ্টা করি যে আওয়ামী লীগ করে এরকম এরকম কোন মানুষকে জিজ্ঞেস না করার জন্য। তো আমি এই মুহূর্তে কলকাতাতে আছি। কলকাতাতে আমার গত 10-12 দিনে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যারা এখানকার মেডিকেল কলেজগুলোতে এসেছে, মেডিকেলে এসছে। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ নয়, ভিন্ন মতাবলম্বী আছে। তো যেহেতু আমার একটা পরিচিতি অল্প বিস্তর হলেও মানুষজন ছবি তুলতে আসে, তারপরে তারা এক ধরনের ভালোবাসা আমার প্রতি লালন করে, ছবি তোলেন, কথা বলেন, দেশ নিয়ে আক্ষেপের কথা বলেন, আবার এটাও বলেন যে আমি তো কখনো আওয়ামী লীগ করিনি, কিন্তু ভাই মুক্তিযুদ্ধের পক্ষে তো আমার একটা অবস্থান ছিল। কেউ বলে আমি বাম দল করতাম, ভাই আসলে মনে হচ্ছে এখন ভুলই করে ফেলেছি। তারপরে কেউ দেখা যাচ্ছে যে খুবই একটা ধরেন প্রোগ্রেসিভ টাইপেরই, ধরেন বিএনপির মধ্যে একটা প্রোগ্রেসিভ অংশ আছে, তারা বলে যে ভাই আপনাদের এই ভুলটা না হলে তো আসলে এত বড় বিপদে পড়তে হতো। মানে একটা পজিটিভ আলোচনা আমাদের সাথে করার চেষ্টা করে, এবং এও বুঝি সেও আসলে খুব একটা আনন্দিত না। ওইরকম একটা জায়গা থেকে যদি কলকাতা কেন্দ্রিক ভিজিটরদের একটা জরিপ আপনি আমাকে বলেন, তাহলে তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিও তারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সময় যদি ভোট হতো, তাহলে তারা ভোট পেত 38 to 43% কাছাকাছি, কারো কারো মতে সেটা 45-47 পর্যন্ত। এটা হচ্ছে আমি যদি ওই রেশিওটা ধরি, তাদের ভাষ্য অনুযায়ী যে বাংলাদেশ আওয়ামী লীগ আইদার প্রচন্ড, যদি বিএনপি এককভাবে ইলেকশন করে তাহলে তারা মনে করে যে মানে 3টা দল যদি এককভাবে করে আর কি, বা জাতীয় পরিষদ 4টা দল, তারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নিরঙ্কুশ ভাবে আগাবে যাবে।
142, 47, 52 এই ধরনের ভোট পাবে। আর যদি এটা হচ্ছে 4টা দল যদি যায়, আর যদি ওরা জোটবদ্ধভাবে করে তাহলে ভোট কিছুটা কমবে, প্রেডিকশনটা আওয়ামী লীগের দিকে ভারী। তখন আমি জিজ্ঞেস করি যে এই ধরনের একটা বৈরী পরিবেশে এটা কি আসলেই খুবই প্র্যাকটিক্যাল কথা বলে আপনার মনে হয়? বলে হ্যাঁ, মানে ঘরে ঘরে একটা জিভে কামড় পড়েছে। জিভে কামড়? বলে হ্যাঁ, মানুষজন মোটামুটি একটু রিগ্রেট করে আর কি করে। আমরা ধরেন অনেক ধরেন আপনাদের এগেনস্টে তো আমরা রাস্তায় নেমেছি, এখন তো ধরেন ওইভাবে পাবলিকলি বলতে একটু লজ্জাও লাগে। তবে এইটা ঠিক যে আমরা আসলে বুঝতে পারিনি যে এরা আসলে এমন। বলে আমরা আসলে ভেবেছিলাম যে আপনারা এটা আপনাদের না থাকার ফলে যেটা হবে যে আপনাদের হয়তো একটা বিচার প্রক্রিয়া চলবে, হয়তোবা চলবে, কিন্তু আপনাদেরকে ব্যান টেন করবে ভাবি নাই। ওনাদের একটা ধারণা ছিল যে আমাদেরকে মনে হয় ইলেকশনে আসতে বাধা থাকবে না, তখন হয়তোবা আমাদের দল থেকেই একটা ইলেকশনের প্রসেস করা হবে, বা সব দল মিলে একটা ইউনুস না অন্য কাউকে দিয়ে একটা ইলেকশন করা হবে। ওরা এই ধরনের একটা প্রেডিকশন করেছিল ইনিশিয়ালি। বলে ভাই ওইসব তো বাদই, যখন দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে, আব্দুল লতিফ সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে, মারা হচ্ছে, তারপরে যে পান্না সাহেবের কথা অনেকেই দেখলাম এসে বলে যে এগুলো দেখে আসলে ভাই বুঝলাম যে এরা আসলে একটা দীর্ঘ সময় এদের নখ লুকিয়ে রেখেছে। আপনাদেরকে যখন তারা বলেছে বাক স্বাধীনতা নাই, মূলত আসলে তারা কখনো বাক স্বাধীনতা দিবে না ওইটা মাথাতে রেখে আপনাদের উপরে তারা দোষগুলো চাপিয়েছে। আসলে মূলত ওইটাই তারা দোষটা আপনাদের উপর চাপাতো, এইটা মানুষজন মনে করে। এবং আমি খুবই নিউট্রাল একটা কথা বললাম আর কি, একদম পুরো পার্টিজান থেকে বের হয়ে। শুধুমাত্র আবারও বলে রাখি, কোট আনকোট, কলকাতাতে যারা চিকিৎসা নিতে আসে এবং যারা আমার সাথে এসে কথা বলে, সেই মানুষগুলোর যেই মতামত সেটার ভিত্তিতে আমি বললাম। সেটা সংখ্যা হয়তো বা খুব বেশি তো আর 10,000 হয়নি, তাই না? ভোট তো দুটা, একটা এমপি, একটা গণভোট, এবং শপথও কিন্তু দুটো হবে, একটা সংসদ সদস্য হিসেবে, গণভোটের সদস্য। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস বাড়ি ভাই। আমার মনে হয় যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি ইনফ্যাক্ট একটু প্রিপেয়ার করছিলাম আজকে বিকেল বেলাতে, এরা যেটাকে জুলাই সনদ বলছে সেটির ব্যাপারে কিছু পয়েন্ট নোট আকারে বলার জন্য আমি একটু ফুরসত পেয়েছি, যেহেতু সুযোগ পেয়েছি আপনাকে একটু করে বলি। কালকে আমার এটা আর একটু বিশদ বলা যাবে, কারণ ওই নোটটা আমার কাছে থাকলে ভালো হতো। সেটা হয়েছে, ধরেন এইটার আমরা যে কোনো ধরনের এই যে জুলাই সনদ তারা বলছে, এইটা যদি ধরেন একেবারে স্বাভাবিক অবস্থাতে হতো যে আমরা এরকম একটা সংবিধানের বিশদ পরিবর্তন আনতে চাই না, এটা কিন্তু একটা লিগাল ইনস্ট্রুমেন্ট, আপনাকে এটা বুঝতে হবে। তো এই গণভোট করবার তো কোনো ম্যান্ডেট তাদের নেই আসলে। মানে আপনি একটা লিগাল ইনস্ট্রুমেন্টের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, সেটার উপরে ভোট করছেন, ওইটাকে তো লিগালাইজ হতে হবে। এখন আপনি গায়ের জোরে করছেন। আপনার 77 সালে 78 সালে জিয়াউর রহমান গণভোট করেনি, করেছে তো। পঞ্চম সংশোধনী সেগুলোকে বাদ করে দিল না, এগুলো সব অবৈধ ঘোষণা করেছে। এর সত্ত্বেও আপনার নানান রকমের কর্মকাণ্ড করেছে। সপ্তম সংশোধনী বাতিলের সাথে সাথে তো তার শাসন আমলও তো অবৈধ হয়ে গেছে। ফলে এই যে গণভোট টনভোট এগুলো ভবিষ্যতে টিকবে না। আমি ঠিক জানি না সংবিধানের কততম সংশোধনীতে এসে আমরা এগুলাকে রিস্টোর করব, কিন্তু এটা তো আমাকে বলতেই হয় যে জুলাই সনদ ইজ নট এ সনদ অ্যাট অল। বুঝতে পারছেন? আপনি একটা রাষ্ট্র দখল করলেন, আপনার কোনো কনস্টিটিউশনাল ম্যান্ডেট নাই। আপনি প্রথমে বললেন আমি 106 অনুচ্ছেদের অধীনে আমি ক্ষমতা নিয়েছি। অনেকে আবার একটু বেড়ে বলছেন যে প্রধানমন্ত্রী যদি অন্য দেশে চলে যান বা তাকে সরিয়ে নেওয়া হয় বা তার মৃত্যু হয় বা তিনি না থাকেন, তাহলে ভাই তো আপনি একটা সরকার আনতেন। অবশ্যই আনতাম। যদি প্রধানমন্ত্রী না থাকতেন, মৃত্যু হতো, না থাকতো বা চলে যেত, রাষ্ট্র চলতো না। রাষ্ট্র কিভাবে চলতো? তখন যেটা হতো, রাষ্ট্রপতি একটা রেফারেন্স চাইতেন, অ্যাপিলেট ডিভিশনে একটা ফুল হিয়ারিং হতো, সেই ফুল হিয়ারিং একটা মতামত হতো, ওই মতামতের ভিত্তিতে ডক্ট্রিন অফ নেসেসিটি ওই অনুযায়ী একটা রাষ্ট্র বা সরকার গঠিত হতো। অ্যাবসলিউটলি কারেক্ট, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু আপনি যে হিয়ারিং এর কথা বলছেন, আপনি রাষ্ট্রপতির রেফারেন্সের কথা বলছেন, বিচারপতিরাই ছিল ক্যান্টনমেন্টে। অর্থাৎ আপনি 106 অনুচ্ছেদে গঠিত করতে পারলেন না। আপনি আপনার ভার্ডিক্টে বললেন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছে, তো
তো প্রধানমন্ত্রীও পদত্যাগ করেনি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি তখন বলা শুরু করলেন যে আমরা এসেছি জনগণের সমর্থনে। এইটাকে আমরা বলি হ্যান্স কেলসন থিওরি। হ্যান্স কেলসন বলছে যে একটি সফল বিপ্লব যদি একটি সফল আইন প্রণয়ন করে তাহলে সেটিকে গ্র্যান্ড নর্ম বলে অভিহিত করা হয়। অর্থাৎ তারা এই জুলাই সনদকে একটি গ্র্যান্ড নর্ম হিসেবে বলতে চাইছে। এখন মুশকিলের ব্যাপার হচ্ছে এই যে হ্যান্স কেলসন থিওরি, এটি আমাদের পঞ্চম সংশোধনী এটিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনাকে যে প্রশ্নটা করেছি এইটার সাথে এই লিগালটা কিভাবে আপনি রিলেট করেন। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন গণভোট হচ্ছে, হ্যাঁ না এটা হচ্ছে। আমি আপনাকে এই গণভোটের উত্তরটা দিতে গিয়ে আগে একটু আইনটা বুঝিয়ে নিলাম যে গণভোট হওয়ার জন্য তো একটা সরকার লাগবে। সরকার এটা একটা ভবিষ্যতে যখন আমরা একটা রিট করব, ধরা যাক ভবিষ্যতে আমি রিট পিটিশন আমি করলাম যে এইটার একটা বৈধতা, এই জুলাই সনদের বৈধতা 2026-এর যেটাকে তারা ইলেকশন বলছে সেটির বৈধতা আমি জানতে চাইবো। তো আমি জানি যে এদের মাথায় বুদ্ধি আছে, এরা নিজেরাই একটা রিট করবে কদিন পরে, এই জুলাই 2026 ইলেকশন অবৈধ হয়েছে এইটা বলে এরাই একটা রিট করবে, এরাই আবার এদের আদালতে এটাকে বৈধ করে নিবে। লাভ নেই, কারণ যা কিছু হচ্ছে এইটাকে আমরা আইনের ভাষাতে বলি ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। ইনডেমনিটি অধ্যাদেশ যেমন ওই পার্লামেন্টে বাতিল করেছে, যেটার খুবই বিরুদ্ধে আমি ছিলাম, এগুলো বাতিল করতে হয় না, এগুলো শুরুতেই বাদ, এগুলোর জন্য পার্লামেন্ট কিচ্ছু লাগে না। কারণ রাষ্ট্র শুরু হবে 5ই অগস্ট দুপুর 12:30 থেকে। এই রাষ্ট্রের নব সূচনা হবে 5ই অগস্টের ওই 12টার পর থেকে, যা হওয়ার কথা ছিল সেইটা। ফলে এই গণভোট এইটা এগুলো শুধু রাষ্ট্রের অর্থ খরচ,